ওয়েলকাম বন্ধুরা। 2025 সালে বোরো ধানের সেশন চলে আসছে। অনেক জায়গায় ধান রোপণ শুরু হয়েছে, কিন্তু অধিকাংশ জায়গায় এখনও ধান রোপণের কাজ শুরু হয়নি। 2025 সালে বোরো ধান সেশনে কীভাবে পরিচর্যা করলে অধিক ফলন পাবেন তা নিয়ে আমি 3টি লং ভিডিও বানাচ্ছি। আজকে প্রথম ভিডিও। এই প্রথম ভিডিওতে আমি দেখাবো বেসাল ডোজ থেকে 25 দিন পর্যন্ত কি পরিচর্যা করবেন, অর্থাৎ মাটিতে কি দিবেন এবং স্প্রে হিসাবে কি দিবেন। তার সাথে কিছু স্পেশাল পরিচর্যা আপনাদের সঙ্গে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন। যে সমস্ত জায়গায় এখনও পর্যন্ত প্রথম চাষ দেওয়া হয়নি সে সকল চাষিদের থেকে আমি শুরু করলাম। প্রথম চাষ দেওয়ার 5 দিন আগে গ্লাইফোসেট 41% এসএল এই হার্বিসাইড অর্থাৎ আগাছা নাশকটি ব্যবহার করে সমস্ত ধরনের আগাছা জমি থেকে মুক্ত করতে হবে। বিভিন্ন কোম্পানির পেয়ে যাবেন, যেমন বায়ার কোম্পানির মনসান্টো রাউন্ড আপ, উইলোউড কোম্পানির উইলোসেট, সিনজেন্টা কোম্পানির স্টাচ ডাউন, টাটা রিলিজ কোম্পানির গ্লাইড আপ, জেউ কোম্পানির গ্লাইফো 41, সুমিটোমো কোম্পানির গ্লাইসেল। এর মধ্যে যে কোনো একটি গ্লাইফোসেট 41% এই টেকনিকের হার্বিসাইডটি সিলেক্ট করবেন। প্রতি 15 লিটার জলে 100 ml করে দেবেন এবং প্রতি একরে যেন 1 লিটার হয়। প্রথম চাষ দেওয়ার 5 দিন আগে এটি স্প্রে করবেন এবং এইটি স্প্রে করার 15 দিন পরে আপনাদেরকে ধান রোপণ করতে হবে। তাহলে ধান গাছ সুরক্ষিত থাকবে, কোনো রকম প্রবলেম সমস্যা আসবে না। এই হার্বিসাইড গ্লাইফোসেট 41% এই হার্বিসাইডটি একটি নন সিলেক্টেড হার্বিসাইড, অর্থাৎ সমস্ত ধরনের আগাছাকে দমন করতে পারবে। উদ্ভিদের পাতা এবং শিকড়ের মাধ্যমে এটি শোষিত হবে এবং জাইলেম ফ্লোয়েম বাইকার মাধ্যমে উদ্ভিদের সমস্ত অংশে ছড়িয়ে পড়বে। এই গ্লাইফোসেট 41% এই হার্বিসাইডটি আগাছাদের এনজাইম সিনথেসিস করতে বাধা দেবে, অ্যামিনো অ্যাসিড তৈরি করতে বাধা দেবে, প্রোটিন সংশ্লেষণে বাধা দেবে। তার ফলে সমস্ত ধরনের আগাছা জমি থেকে মুক্ত হয়ে যাবে। এইটি স্প্রে করার 5 দিন পরে আপনারা প্রথম চাষ দেবেন। প্রথম চাষ দেওয়ার 5 দিন পরে দ্বিতীয় চাষ দেবেন। দ্বিতীয় চাষ দেওয়ার আগে মাটির জীবাণু শক্তিকে উজ্জীবিত করতে হবে। এনপিকে মোবিলাইজিং বায়ো ফার্টিলাইজার ব্যবহার করতে হবে। আমি কয়েকটি সাজেস্ট করছি, তার মধ্যে যে কোনো একটি আপনারা ব্যবহার করতে পারেন। ইফকো কোম্পানির কনসোর্টিয়া, এটি একটি নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া, ফসফরাস সলুবিউলাইজিং ব্যাকটেরিয়া এবং পটাশ মোবিলাইজিং ব্যাকটেরিয়া, অর্থাৎ নাইট্রোজেন স্থাপনকারী ব্যাকটেরিয়া, ফসফরাস দ্রবণীয় ব্যাকটেরিয়া এবং পটাশ সমন্বয়কারী ব্যাকটেরিয়া, এই 3 ধরনের ব্যাকটেরিয়া এই বায়ো ফার্টিলাইজারে পাওয়া যাবে। দ্বিতীয় চাষ দেওয়ার আগে ডিপ ইরিগেশন করতে হবে। প্রতি একরে 1 লিটার করে ডিপ ইরিগেশন করবেন। এইটি যদি হাতের কাছে না থাকে তাহলে আইপিএল কোম্পানির বায়ো এনপিকে এইটিও ব্যবহার করতে পারেন। এইটি একটি দানাদার বায়ো এনপিকে এবং 3 ধরনের ব্যাকটেরিয়া আছে, নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া, ফসফরাস এবং পটাশ মোবিলাইজিং ব্যাকটেরিয়া, এই 3 ধরনের ব্যাকটেরিয়া এর মধ্যে আছে। প্রতি একরে 4 কেজি করে ছড়িয়ে দেবেন। এইটিও যদি হাতের কাছে না থাকে তাহলে উৎকর্ষ কোম্পানির মাইক্রোবস এই বায়ো ফার্টিলাইজারটি ব্যবহার করতে পারেন। এর মধ্যে অ্যাজোটোব্যাক্টর, অ্যাসেটোব্যাক্টর, রাইজোবিয়াম, ফসফরাস সলুবিউজিলিং ব্যাকটেরিয়া, পটাশিয়াম মোবিলাইজিং ব্যাকটেরিয়া, এই ধরনের ব্যাকটেরিয়া আছে এই বায়ো ফার্টিলাইজারের মধ্যে। এইটিও আপনারা প্রতি একরে 4 কেজি করে ডিপ ইরিগেশন করবেন। এইটিও যদি হাতের কাছে না থাকে তাহলে মাল্টিপ্লেক্স কোম্পানির ত্রিশূল ভ্যাম বায়ো ফার্টিলাইজার এইটি ব্যবহার করতে পারেন। প্রতি একরে 8 কেজি করে আপনারা ব্যবহার করতে পারেন। বায়ো ফার্টিলাইজার দেওয়ার পরে তবে আপনারা দ্বিতীয় চাষ দেবেন। দ্বিতীয় চাষ দেওয়ার 5 দিন পরে শেষ চাষ দেবেন, অর্থাৎ মোট আপনাকে 3টি চাষ দিতে হবে। শেষ চাষ দেওয়ার আগে আপনারা এমওপি ছড়িয়ে দেবেন।
প্রতি শতকে 2.5 গ্রাম করে ছড়িয়ে দেবেন। আর যে সকল মাটিতে লবণের ভাগ বেশি সেই সকল মাটিতে আপনারা কখনো এমওপি অর্থাৎ মিউরেটেড অফ পটাশ, যেটি লাল পটাশ, মাটিতে দেবেন না। কারণ এই মিউরেটেড অফ পটাশে ক্লোরাইড লবণ আছে। যদি লবণাক্ত মাটিতে এমওপি দেন তাহলে ফলনের ঘাটতি হতে পারে। সুতরাং যে সকল মাটিতে লবণের ভাগ বেশি সেই সকল মাটিতে কখনো এমওপি দেবেন না। এমওপির পরিবর্তে আপনারা এসওপি দেবেন। লবণাক্ত মাটি বাদে অন্যান্য মাটিতে আপনারা এমওপি দিতে পারেন, কিন্তু সেচ চাষের আগেই দেবেন। কারণ এই এমওপিকে ধীরে ধীরে গাছের কাছে রিলিজ করতে হবে। যদি একসঙ্গে রিলিজ করেন তাহলে গাছের বৃদ্ধিতে একটু সমস্যা হবে। সেই জন্যে ধীরে ধীরে যাতে রিলিজ হয়, মাটির সমস্ত অংশে এটিকে ছড়িয়ে রাখতে হবে। তাই সেচ চাষ দেওয়ার আগে এমওপি ছড়িয়ে দিলে মাটির সমস্ত অংশে এটি পৌঁছে যাবে। সময়ের সাপেক্ষে শিকড়ের বৃদ্ধি যেরকম হবে সেইভাবে গাছের কাছে পটাশিয়াম প্রাপ্ত হবে। একসঙ্গে রিলিজ হবে না, ধীরে ধীরে রিলিজ হবে। তার ফলে গাছ সুরক্ষিত থাকবে এবং ওভারঅল গ্রোথ বজায় থাকবে। এমওপি ছড়িয়ে দেওয়ার পরে সেচ চাষ দেবেন। সেচ চাষ দেওয়া কমপ্লিট হয়ে গেলে ডিএপি দেবেন প্রতি শতকে 500 গ্রাম করে। এই ডিএপির মধ্যে আছে 18% নাইট্রোজেন এবং 46% ফসফরাস। এই ফসফরাসকে গাছের শিকড়ের নাগালে নিয়ে আসতে হবে। যদি সেচ চাষের আগে দিয়ে দেন তাহলে এই ফসফরাস মাটির অনেক নিচে চলে যাবে। তাই সেচ চাষ দেওয়ার পরে আপনারা ডিএপি প্রয়োগ করবেন এবং ডিএপি প্রয়োগ করার পরে আপনারা মই দিয়ে দেবেন। তাহলে এই ডিএপি গাছের শিকড়ের নাগালে থাকবে এবং গাছের প্রাথমিক পর্যায়ে ফসফরাস অধিক প্রয়োজন এবং প্রাথমিক পর্যায়ে গাছের শিকড় খুব ছোট থাকে। তাই সমস্ত ফসফরাস যাতে গাছের শিকড়ের নাগালে থাকে সেই জন্যে সেচ চাষ দেওয়ার পরে আপনারা ডিএপি প্রয়োগ করবেন, তারপরে মই দেবেন। এখন প্রশ্ন হচ্ছে, ডিএপির পরিবর্তে কি আপনারা অন্য এনপিকে ব্যবহার করতে পারেন, কিন্তু ধান চাষে প্রাথমিক অবস্থায় অধিক গ্রোথ আনার জন্য ডিএপির বিকল্প নেই। সুতরাং আপনারা ধান চাষের ক্ষেত্রে অবশ্যই ডিএপিটাকে প্রাধান্য দেবেন। ডিএপি যদি না পান তখন আপনারা অন্য এনপিকে ব্যবহার করতে পারেন। যদি ফার্টিলাইজার দোকানে ডিএপি থাকে, ধান চাষের ক্ষেত্রে অবশ্যই ডিএপি ব্যবহার করবেন। কারণ অন্যান্য এনপিকে সারে যে ফসফরাস আছে সেটি রিলিজ হতে অনেক অধিক সময় লাগবে, কিন্তু ডিএপির মধ্যে যে ফসফরাস আছে সেই ফসফরাস প্রাথমিক পর্যায়ে গাছের শিকড়ের কাছে অতি দ্রুত উপলব্ধ হয়ে যাবে। তার ফলে গাছের শিকড়ের বৃদ্ধি হবে, পাশ কাঠির সংখ্যা অধিক থেকে অধিকতর হবে। তাই ধান চাষের ক্ষেত্রে আপনারা ডিএপিকে প্রাধান্য দেবেন। ডিএপি ছড়িয়ে দেওয়ার পরে মই দেবেন। মই এমনভাবে দেবেন যেন জমি সমতল হয়ে যায়, কোথাও উঁচু নিচু না থাকে, সেই বিষয়টি খেয়াল রাখবেন। মই দেওয়ার পরে আপনারা ধান রোপণের কাজ করবেন। ধান রোপণের সময় কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় মেনে চলবেন। যে ধান চারাগুলি রোপণ করবেন সেই ধান চারাগুলির 4 থেকে 5টি করে পাতা যেন হয়। যত মাসের ধান রোপণ করছেন, ধরুন 120 দিনের ধান রোপণ করছেন, অর্থাৎ 4 মাসের ধান রোপণ করছেন, তাহলে চারা গাছের বয়স হতে হবে ন্যূনতম অর্থাৎ মিনিমাম 4 সপ্তাহ। যত মাসের ধান হবে তত সপ্তাহ পরে রোপণ করতে হবে। 120 দিন অর্থাৎ 4 মাসের জীবনকালের ধান যদি চাষ করতে চান তাহলে চারা গাছের বয়স 4 7 28, মিনিমাম 28 দিন হতে হবে। 28 দিনের কম বয়সী চারা গাছ আপনারা রোপণ করবেন না। রোপণ করার সময় সারি থেকে সারির দূরত্ব যেন 8 ইঞ্চি হয় এবং সারির মধ্যে এক গুছি থেকে অন্য গুছির দূরত্ব যেন 6 ইঞ্চি হয়। ধান রোপণের 7 থেকে 10 দিন পরে মাটিতে কী কী দেবেন একবার দেখে নিন। ইউরিয়া সার
প্রতি শতকে 250 গ্রাম করে দেবেন। ওই ইউরিয়া সারের সঙ্গে কী মেশাবেন? ওই ইউরিয়া সারের সঙ্গে হিউমিক অ্যাসিড অবশ্যই কোটেড করতে হবে। কোন কোম্পানির কী হিউমিক অ্যাসিড নিলে প্রাথমিক অবস্থায় গাছের ভালো গ্রোথ হবে সেইটি আমি উল্লেখ করছি। দুটি কোম্পানির হিউমিক অ্যাসিড আপনাদের সামনে উল্লেখ করলাম, যে কোনো একটি আপনারা ব্যবহার করবেন। এফএমসির ফুরাগ্রো, এই ফুরাগ্রোতে আছে 12% হিউমিক অ্যাসিড এবং 1% অ্যামিনো অ্যাসিড। হিউমিক অ্যাসিডের কাজ হলো শিকড়ের বৃদ্ধি, মাটির পিএইচ লেভেলকে কন্ট্রোল করা। অ্যামিনো অ্যাসিডের কাজ হলো গাছের ওভারঅল বৃদ্ধিতে সাহায্য করবে। এফএমসির ফুরাগ্রো শিকড়ের বৃদ্ধিতে যেরকম সাহায্য করবে, সেরকম মূলের শক্তি বাড়াতে সাহায্য করবে। তার ফলে মাটির মধ্যে যে জীবাণু ক্রিয়াকলাপ আছে সেই জীবাণু ক্রিয়াকলাপকে জাগিয়ে তুলবে এবং মাটির মধ্যে যে সকল পোষক তত্ত্ব আছে তা গ্রহণ করতে সাহায্য করবে। মাটির ভৌত, রাসায়নিক, জৈবিক বৈশিষ্ট্যকে বাড়িয়ে তুলবে এবং মাটিতে জল ধারণ ক্ষমতা বাড়িয়ে তুলবে। প্রতি একরে আপনারা 5 কেজি থেকে 10 কেজি অ্যাপ্লাই করতে পারেন। ধান জমিতে প্রাথমিক পর্যায়ে যদি এফএমসির ফুরাগ্রো ব্যবহার করতে চান তাহলে প্রতি একরে 10 কেজি করে ব্যবহার করতে হবে, অর্থাৎ প্রতি শতকে 100 গ্রাম করে ব্যবহার করতে হবে। ইউরিয়া সারের সঙ্গে মিশিয়ে দেবেন। যদি এফএমসির ফুরাগ্রো না পাওয়া যায় তাহলে করমণ্ডল কোম্পানির অ্যাবদা গোল্ড অবশ্যই ব্যবহার করবেন। এই অ্যাবদা গোল্ডের মধ্যে হিউমিক এবং ফুলভিক অ্যাসিড আছে। এইটি একটি জৈব উদ্দীপক। প্রাথমিক অবস্থায় গাছের শিকড় বৃদ্ধিতে অ্যাবদা গোল্ড খুবই সাহায্য করে। প্রতি একরে 8 কেজি করে ব্যবহার করবেন, অর্থাৎ প্রতি শতকে 80 গ্রাম করে ব্যবহার করবেন। ইউরিয়া সারের সঙ্গে মিশিয়ে দেবেন, হলে ফুরাগ্রো, না হলে অ্যাবদা গোল্ড। এই দুটির মধ্যে যে কোনো একটি আপনারা ব্যবহার করবেন এবং এর সঙ্গে দেবেন সিনজেন্টা কোম্পানির কিউকাল, ডায়াটোমাইট, সিলিকন, জিআর। এইটি প্রয়োগ করলে সার্বিক বিকাশ দেখতে পাবেন এবং মাটির গুণগত মান সমৃদ্ধ করবে। উদ্ভিদের পুষ্টি এবং মাটির স্বাস্থ্যের জন্য সিনজেন্টার কিউকাল মাটিতে একবার আপনারা প্রয়োগ করে দেখুন, তাহলে বুঝতে পারবেন ধান গাছের ওভারঅল বৃদ্ধি। এমসিএ এসআরইটি টেকনোলজির সাহায্যে এই ফার্টিলাইজারটি তৈরি করা হয়েছে। এইটি যদি আপনারা ব্যবহার করেন তাহলে মাটির মধ্যে যে এনপিকে সার আছে সেগুলিকে শোষণ করতে 100% সাহায্য করবে এবং ক্যালসিয়াম, বোরন, জিঙ্ক, ফেরাস এই সকল মাল্টি মাইক্রো নিউট্রিয়েন্ট বহন করতে সাহায্য করবে এবং প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলবে। সিলিকন বেস ফার্টিলাইজার হওয়ার কারণে রোগ কীটপতঙ্গের বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলবে, সালোক সংশ্লেষ বৃদ্ধি এবং মূলের বিকাশে সাহায্য করবে। প্রতি একরে আপনারা 5 কেজি করে দেবেন, প্রতি শতকে 50 গ্রাম করে দেবেন। তাহলে ধান গাছের বয়স যখন 7 থেকে 8 দিন হবে তখন আপনারা মাটিতে ইউরিয়া সার দেবেন প্রতি শতকে 250 গ্রাম এবং হিউমিক অ্যাসিড হিসাবে এফএমসির ফুরাগ্রো কিংবা করমণ্ডল কোম্পানির অ্যাবদা গোল্ড এই দুটির মধ্যে যে কোনো একটি ব্যবহার করবেন। সিনজেন্টা কোম্পানির কিউকাল ফার্টিলাইজার অবশ্যই ব্যবহার করবেন। এই তিনটি একসঙ্গে মিক্স করে জমিতে ছড়িয়ে দেবেন। জমিতে ছড়িয়ে দেওয়ার সময় আপনারা লক্ষ্য রাখবেন জমিতে যেন ছিপছিপে জল থাকে। এইটি ছড়িয়ে দেওয়ার একদিন পরে 1 থেকে 2 ইঞ্চি জল ভরে দেবেন। 1-2 ইঞ্চি জল ভরে আপনারা এই সার প্রয়োগ করবেন না। প্রথমে ছিপছিপে জল রেখে প্রয়োগ করবেন, তারপরে জল ভরবেন। জমিতে জল ভরে যদি এই সার প্রয়োগ করেন তাহলে ভালো রেজাল্ট দেখতে পাবেন না। প্রথমে ছিপছিপে জলে আপনারা ছড়িয়ে দেবেন, তারপরে জল ভরবেন, তাহলে ভালো রেজাল্ট দেখতে পাবেন। 21 দিন পরে আপনারা মাটিতে কী দেবেন এবং এইটি খুব গুরুত্বপূর্ণ ডোজ। যদি কোনো রকম মিস করেন তাহলে ফসলের ঘাটতি অবশ্যই হবে। আপনারা ইউরিয়া নেবেন প্রতি শতকের জন্য 400 গ্রাম করে। অ্যারিস কোম্পানির মেজর সল্ট পেডিপেসাল এবং তার সঙ্গে অল উইন ওয়ান্ডার প্লাস এই তিনটি ফার্টিলাইজার একসঙ্গে মিক্স করে প্রয়োগ করতে হবে। ইউরিয়া নিতে হবে 400 গ্রাম, তার সঙ্গে অ্যারিস কোম্পানির মেজর সল্ট পেডিপেসাল
এই মেজরসল পেডিপেসালে ধান চাষের অধিক ফলনের জন্য যে সকল উপাদান থাকা দরকার সেই সকল উপাদান যথার্থ এবং যথেষ্ট পরিমাণে আছে। ফসফরাস আছে 20%, পটাশিয়াম আছে 13%, জিঙ্ক আছে 10%, ম্যাগনেসিয়াম আছে 2%, সালফার আছে 8% এবং বোরন আছে 0.5%। এই মেজরসল পেডিপেসাল হলো উচ্চ কার্যক্ষমতা সম্পন্ন সার। এইটি ধানের জন্যই ডিজাইন করা হয়েছে। ধানের যে সকল মাইক্রোনিউট্রিয়েন্ট অধিক প্রয়োজন সেইগুলিকে এই সারের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। শিকড়ের বৃদ্ধিতে উন্নত করবে, স্ট্রেস প্রতিরোধ করতে সাহায্য করবে, অধিক পাশকাঠি আনতে সাহায্য করবে, ফসলের ফলন এবং গুণগত মান বৃদ্ধি করবে। প্রতি একরে আপনারা 3 কেজি করে অর্থাৎ প্রতি শতকে 30 গ্রাম করে আপনারা ব্যবহার করবেন। এই সময় ফলিয়ার স্প্রে অর্থাৎ স্প্রে করতে যাবেন না। এই মেজরসল পেডিপেসালকে আপনারা মাটিতে ছড়িয়ে দেবেন ইউরিয়া সারের সঙ্গে প্রতি শতকের জন্য 30 গ্রাম করে। এর সঙ্গে নেবেন অল ইন ওয়ান্ডার প্লাস, যার মধ্যে আছে হেটেরোসাইক্লিন, নাইট্রোজেন 19% এবং পটাশিয়াম হিউমেট আছে 7%। মাটির গুণগত মান উন্নত করবে, ফলন এবং ফসলের উৎপাদন বৃদ্ধি করবে, অধিক ফুল উৎপাদনে সাহায্য করবে, ফসলের গুণমানকে বাড়িয়ে দেবে, জল এবং পুষ্টি গ্রহণে সাহায্য করবে। প্রতি একরে 2 কেজি করে অর্থাৎ প্রতি শতকে 20 গ্রাম করে ব্যবহার করবেন। এখানে যে হেটেরোসাইক্লিক নাইট্রোজেন আছে যাহা ছত্রাকনাশক এবং কীটনাশকের কাজ করবে। এই হেটেরোসাইক্লিক নাইট্রোজেন বিভিন্ন রকম ছত্রাকনাশক তৈরি করতে কাজে লাগে, যেমন ইমিডাজল, পাইরিমিডিন, ক্যাপটান, আইপ্রোডিয়ন, ভিনক্রোজোলিন, ইমিডাক্লোরোফিট। এই সকল ছত্রাকনাশক এবং কীটনাশক তৈরি করতে হেটেরোসাইক্লিক নাইট্রোজেনের প্রয়োজন হয় এবং অল ইন ওয়ান্ডার প্লাসে হেটেরোসাইক্লিক নাইট্রোজেন আছে, যার ফলে এই উপাদানটি ছত্রাকনাশক এবং কীটনাশকেরও কাজ করবে। এই অল ইন ওয়ান্ডার প্লাসকে যদি ব্যবহার করেন তাহলে প্রতি শতকে 20 গ্রাম করে ব্যবহার করবেন, প্রতি একরে 2 কেজি করে। তাহলে 21 দিন পরে আপনারা ইউরিয়া নেবেন 400 গ্রাম, তার সঙ্গে অ্যারিস কোম্পানির মেজরসল পেডিপেসাল এবং এদের সঙ্গে অল ইন ওয়ান্ডার প্লাস অবশ্যই নেবেন। এই 3টি ফার্টিলাইজার ভালোভাবে মিক্স করে আপনারা জমিতে ছড়িয়ে দেবেন একই নিয়মে। প্রথমে ছিপছিপে জল, তারপরে জল ভরবেন। 24 ঘন্টা পরে আপনারা জল ভরবেন, তাহলে ভালো রেজাল্ট পাবেন, 100% রেজাল্ট পাবেন। গাছের বয়স যখন 21 দিন হবে প্রথম স্প্রে করতে হবে। প্রথম স্প্রেতে আপনারা নেবেন একটি কীটনাশক সিনজেন্টা কোম্পানির ইনসিপিও। এটি একটি ব্রড স্পেকট্রাম কীটনাশক, 360 ডিগ্রি ইনোভেশন, সমস্ত ধরনের পোকার বিরুদ্ধে এটি কার্যকর হবে। প্রিনাজলিন টেকনোলজিতে এইটি বানিয়েছে। এটি স্টিম বরার অর্থাৎ মাজরা, লিফ ফোল্ডার অর্থাৎ পাতামোড়া, মাইটস, ইয়ারহেড এই ধরনের পোকার বিরুদ্ধে ভালোভাবে কার্যকারী হবে। এখানে যে টেকনিকটি আছে তা হলো আইসোসাইক্লোসেরাম 18.1% এই ফর্মুলায় আছে। এইটি একটি কন্টাক্ট এবং ইনগেশন অর্থাৎ পোকামাকড় খাওয়ার পরে পাকস্থলিতে গিয়ে এইটি অ্যাকশন শুরু করবে এবং এর মুড অফ অ্যাকশন হলো পোকামাকড়ের গাবা রিসেপ্টরকে অকেজ করা। গাবা রিসেপ্টরকে অকেজ করা মানেই নিউরো সিস্টেম অকেজ হওয়া, তার ফলেই পোকামাকড় প্যারালাইসিস হয়ে যাবে। এই টেকনিকটি পোকামাকড়ের ডিম, লার্ভা এবং প্রাপ্তবয়স্ক সমস্ত অবস্থাকে ধ্বংস করে দেবে। প্রতি একরে 120 ml, এইটি 15 লিটার জলে 12 ml করে দিয়ে স্প্রে করবেন। যদি ইনসিপিও না পাওয়া যায় তাহলে বায়ার কোম্পানির ভায়াগ্রো অবশ্যই ব্যবহার করবেন। এতে যে টেকনিকটি আছে তা হলো টেট্রানিলিফল। এটি ইনজেকশন অর্থাৎ পোকামাকড় খাওয়ার পরেই তবে অ্যাকশন শুরু হবে। এর মুড অফ অ্যাকশন হলো পোকামাকড়ের শরীরে ক্যালসিয়াম নিঃসরণ বন্ধ করে দেয়, তার ফলে পোকামাকড় অচল হয়ে যাবে, এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারবে না অর্থাৎ অবশ হয়ে যাবে, তার ফলে মৃত্যু হবে। 15 লিটার জলে অর্থাৎ প্রতি ট্যাঙ্কে 12 ml করে দেবেন।
এইটিও যদি হাতের কাছে না থাকে তাহলে পিআই কোম্পানির প্রেসেডো সাইক্লিনিপল 10% ডিসি এই কীটনাশকটি ব্যবহার করবেন। এটি পিআই কোম্পানির কীটনাশক, জাপানিজ টেকনোলজিতে এটি তৈরি করা হয়েছে। পেসোডোতে সাইক্লিনিপল 10% ডিসি এই সক্রিয় উপাদানটি আছে। এটি একটি ব্রড স্পেকট্রাম কন্ট্রোল ইনসেকটিসাইড। এটি পোকামাকড় দমনের সাথে সাথে গাছকে সবুজ সতেজ রাখে। 15 লিটার জলে অর্থাৎ প্রতি ট্যাঙ্কে আপনারা 15 ml করে নেবেন। এইটিও যদি হাতের কাছে না থাকে তাহলে টালস্টার এই ইনসেকটিসাইডটি আপনারা ব্যবহার করতে পারেন। এখানে বাইফেনথ্রিন 10% ইসি ফরম্যাটে আছে। কন্ট্যাক্ট এবং ইনজেকশন অ্যাকশন অর্থাৎ সরাসরি পোকাকে মেরে ফেলবে কিংবা পোকামাকড়ের শরীরে গিয়ে এটি কার্যকর হবে। ধানে যদি ব্যবহার করতে চান তাহলে প্রতি ট্যাঙ্কে আপনারা 15 ml করে দেবেন, অর্থাৎ 15 লিটার জলে 15 ml করে দেবেন। এইটিও যদি হাতের কাছে না থাকে তাহলে ইউপিএল কোম্পানির গুন্টার ইনসেকটিসাইডটি ব্যবহার করবেন। নোভারুলন 5.25% এবং ইমামেকটিন বেনজয়েট 0.9% এসসি ফরম্যাটে আছে। যেইগুলি উল্লেখ করলাম তার মধ্যে একটি আপনারা ব্যবহার করবেন এবং কোম্পানির রিকমেন্ড ডোজ অনুসারে আপনারা ব্যবহার করবেন। এইটি স্প্রে করার 3 থেকে 5 দিনের মধ্যে একটি টনিক অবশ্যই ব্যবহার করবেন। টনিক হিসাবে নেবেন 19-19-19 জলে দ্রবণীয় ফার্টিলাইজার। যদি ইফকো কোম্পানির নেন তাহলে প্রতি ট্যাঙ্কে আপনারা 100 গ্রাম করে নেবেন। অ্যারিস কোম্পানির 19-19-19 যদি নেন তাহলে প্রতি ট্যাঙ্কে আপনারা 50 গ্রাম করে নেবেন এবং এর সঙ্গে আপনারা দিবেন একটি সিউড এক্সট্রাক্ট লিকুইড, বায়োভিটা এক্স কিংবা ইফকোর সাগরিকা, এই দুটির মধ্যে যে কোনো একটি ব্যবহার করবেন। প্রতি ট্যাঙ্কে আপনারা 50 থেকে 60 ml নিয়ে নেবেন এবং এর সঙ্গে দেবেন জিঙ্ক ইডিটিএ অর্থাৎ জিঙ্ক 12%। প্রতি ট্যাঙ্কে আপনারা দেবেন 15 গ্রাম করে। এই 3টি উপাদান মিক্স করে আপনারা স্প্রে করবেন। ইনসেকটিসাইড স্প্রে করার 3 থেকে 5 দিনের মধ্যে এই টনিকটি ব্যবহার করবেন। এই ভিডিওতে আমি আলোচনা করলাম বেসাল ডোজ থেকে 25 দিনের মধ্যে কি কি পরিচর্যা করবেন। এই পরিচর্যার সময় অনেক চাষি কিছু ভুল করে থাকে, সেই ভুলগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। বেসাল ডোজ থেকে 25 দিন পর্যন্ত আপনারা কোনো রকম হার্বিসাইড ব্যবহার করবেন না, অর্থাৎ আগাছা নাশক ব্যবহার করবেন না। এই ভিডিওতে আমি আগাছা নাশক ব্যবহার করার সময়কাল উল্লেখ করেছি। ধান রোপণের 15 দিন আগে আপনারা ব্যবহার করবেন। ধান রোপণ হয়ে যাওয়ার পরে কখনও আপনারা হার্বিসাইড ব্যবহার করবেন না। হয়তো ধান গাছের মধ্যে কোনো এফেক্ট করবে না, কিন্তু মাটির জৈবিক শক্তি এবং উর্বরতা শক্তিকে বিঘ্নিত করবেই। সুতরাং আপনারা ধান রোপণ করার পরে কোনো রকম হার্বিসাইড ব্যবহার করবেন না এবং ধান রোপণ করার পরে 1 থেকে 2 ইঞ্চি জল রাখবেন, কখনও বেশি জল রাখবেন না। এই নিয়মটি অনুসরণ করতে হবে ধান রোপণ থেকে গাছের বয়স যখন 45 দিন হবে। সুতরাং ধান রোপণ থেকে 45 দিন পর্যন্ত অনেক চাষিকে দেখেছি একটি মারাত্মক ভুল করে দেয়। ধান রোপণের পরেই গলায় গলায় জল ভরে দেয়। ধানের জমিতে 1 থেকে 2 ইঞ্চি জল ভরে রাখতে হবে 45 দিন পর্যন্ত। বেশি পরিমাণ জল ভরলেই মাটিতে যে বেসাল ডোজ দিয়েছেন, অর্থাৎ যে সকল রাসায়নিক সার বা টনিক দিয়েছেন, ভালোভাবে কার্যকারিতা বাড়ানোর জন্য 1 থেকে 2 ইঞ্চি জল রাখবেন, তার বেশি যেন জল না হয়ে যায়। এবং 1 থেকে 2 ইঞ্চি জল যদি রাখেন তাহলে পাশকাঠির সংখ্যা অধিক হবে। মাটিতে কোনো রকম ইনসেকটিসাইড প্রয়োগ করবেন না। অনেক দানাদার ইনসেকটিসাইড অর্থাৎ কীটনাশক আছে, আপনারা অ্যাপ্লাই করে দেন, কিন্তু এটা এড়িয়ে চলতে হবে। মাটির মধ্যে যে জৈবিক শক্তি আছে সেটাকে বাঁচিয়ে রাখার জন্য, জাগিয়ে রাখার জন্য মাটিতে কোনো রকম ইনসেকটিসাইড বা সালফার ব্যবহার করবেন না। 20 দিন পরে মাটিতে সার প্রয়োগ করার পরে নিড়ানি দিয়ে আগাছা পরিষ্কার করতে হবে। যদি নিড়ানি দিয়ে আগাছা পরিষ্কার করেন
তাহলে বেসাল ডোজ থেকে 21 দিন পর্যন্ত যে সকল রাসায়নিক সার টনিক মাটিতে দিয়েছেন তা ভালোভাবে শিকড়ের কাছে উপলব্ধ হবে এবং সমস্ত ধরনের আগাছা পরিষ্কার হয়ে যাবে এবং মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পাবে। এই কাজগুলি করবেন, তাহলে ধানের ফলন অবশ্যই অধিক হবে। আজকে এই ভিডিওতে বেসাল ডোজ থেকে 25 দিন পর্যন্ত কি পরিচর্যা করবেন তা উল্লেখ করলাম। এর পরের ভিডিওতে 25 দিন থেকে 45 দিন পর্যন্ত কি পরিচর্যা করবেন তা আলাদা একটি ভিডিওতে আমি তুলে ধরব। এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।